ভিডিওটাতে দুটো টপিক আমি কভার করব। প্রথমে হচ্ছে বহু লোকের মুখোশ খুলে যাচ্ছে, বুঝতে পারছো তো, সেইগুলো বলবো। তার আগে আমার এখন ইদানিং এই মুহূর্তে কতগুলো প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে ওই কমিউনিটি পোস্টটা পড়ার পর, বুঝতে পারছো তো। কমিউনিটি পোস্টটা দেখে আমার বেশ কিছু কথা অসঙ্গত লেগেছে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে, সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই। দেখো, ওয়াইটিতে যে টপিক আসবে সেটা শুধুমাত্র মানে এই জনরাটায় যেটা আসবে সেটা শুধুমাত্র কাটাছেঁড়া করার জন্যই আসে। এখানে জাস্টিস তো হয় না। এখানে কি হয়, কিছু পাওয়া কি যায়? হ্যাঁ, বদনাম কুড়ানো যায়, বদনাম করা যায়, সুনাম কুড়ানো যায়, সুনাম করা যায়। এই চারটি কাজই এখানে হয় এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে কোনো টপিক পেলে সেটা নিয়ে কথাবার্তা বলা। আচ্ছা, প্রথমেই বলি কমিউনিটি পোস্টটা ম্যাডাম দিয়েছেন এবং স্পষ্ট আমার যেটা মনে হচ্ছে যে উনি ওনার ক্লায়েন্টকে কভার আপ করতে এসেছেন। গুণ, কারণ এরকম ক্লায়েন্টকে কভার আপ করা ওনার জব প্রোফাইলে আসে, ওনার জব ওটা, ঠিক আছে। নাকি বকের মতো আমরা লিগাল অ্যাডভাইজার চাইবো যে নিজের ক্লায়েন্টকে উলঙ্গ করে ছেড়ে দেয়, তাকে কে কোথায় মারছে, কে তার থেকে টাকা নিচ্ছে, কি করছে সব বলে দেয়, বুঝতে পারছো। সেই রকম লিগাল অ্যাডভাইজারের থেকে ম্যাডাম যে কাজটা করছেন সেটা বেটার, কারণ উনি ওনার কাজটা করে যাচ্ছেন। ক্লায়েন্ট কি করছে না করছে সেটা তার ব্যাপার, তার দোষ কোন। কিন্তু ব্যাপারটা হচ্ছে লিগাল অ্যাডভাইজার হিসেবে ক্লায়েন্ট যাই করুক, ভুল ভ্রান্তি কভার আপ করা ওনার দায়িত্ব, উনি সেটি করতে এসছেন, ঠিক আছে, হ্যাটস অফ। ঠিক আছে, এইবার আমার প্রশ্ন, কমিউনিটি পোস্টার যে 7 নম্বর প্যারা যেটা, সেখানে একটি কথা বলা হচ্ছে যে 8 মাস আগে ওই বিধর্মী মানে হচ্ছে ওই রনু একটা ফেলে যাওয়া ফোন থেকে কিছু ফটো রিকভার করেছিল। মানে কি, এই মেয়েটি যাকে অত্যন্ত অসহায় অবলা হিন্দু নারী হিসেবে পোট্রে করা হচ্ছে, সেই অবলা মেয়েটির ফোন থেকে কিছু ছবি রিকভার করা হয়েছে। অথচ এই বেচারাম সে 5 মাস আগে তারা পিঠে গেছিল, সুতরাং সে কি করে ফটো রিভিল করলো? এই কথাটার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, বলতে হবে তো এক এক করে। তো বলি, শুরু করি, স্টার্ট। প্রথম দেখুন একটা জিনিস ডিয়ার ফ্রেন্ডস, ওই যে লোকটা মানে রনু, সে কোন ধর্মী আমার দেখার দরকার নেই। আমি না তাকে সাপোর্ট করছি না এই মেয়েটিকে সাপোর্ট করছি। প্রথম কথা হচ্ছে, এই মেয়েটি অবলা কোনো মতেই নয়। এ নিজেই বলেছে যে আমি ভয় পাই না, ভয় দেখাই, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, এ যেখানে আছে যথেষ্ট রেলা মেরে আছে, এইরকমভাবে রেলা মেরে আছে, বুঝতে পারছো। ও বলেইছে আমি যেখানে থাকি ওখানে সে মেরি চলতি হ্যাঁ, আমার চলে। এই যে বেডরুমটা আছে আমার ইচ্ছে মতো সাজিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা দেখে আপনাদের কোনো অংশে কি মনে হচ্ছে মেয়েটি জীবন রক্ষার বাঁচার লড়াই লড়ছে? বারবার আমি মঞ্জুলিকা, আমি গোপন কক্ষ থেকে বেরিয়ে এসেছি, বারবার আমার নাম একজনের সঙ্গে জুড়ে দিয়ে হৃদয়ে ফিলিংস এনে দেওয়ার ব্যাপার হচ্ছে। এই জিনিসগুলো আরও বহু কথা, আরও অনেক কথা ফোন করেছি, বেশ করেছি, করবই তো, তারও আমার সঙ্গে কথা বলতে ভাল লাগে। এই জিনিসটুকু যদি এইটুকু রাখতো যে হ্যাঁ একজন বড় ব্লগার, সে ভালো মানে আমার তার ব্লগিং ভালো লাগে, সে ভালো করে এডিটিং করে, আমার ভালো লাগে, সুতরাং আমি আমার ইউটিউবের ক্যারিয়ার বানানোর জন্য বড় ব্লগারের সঙ্গে 2-4 বার কথা বলেছি, এইখানে ফুল স্টপ দিলে হতো। কিন্তু তারও হয়তো আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। এই অ্যাঙ্গেলগুলো সে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে সে চ্যানেলটা বিল্ড আপ করতে চাইছে, সুতরাং এখানে সে বেচারি কোথায় হচ্ছে। যাকে প্রথমে 7 নম্বর প্যারাটা নিয়ে কথা বলি। 7 নম্বর প্যারায় বলা হচ্ছে যে 8 মাস আগের রিকভারির ফটো, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্লায়েন্টকে কভার আপ করার জন্য যে ফটোটি ওই ঢ্যাঁড়স বার করে দিয়েছে সেটি 8 মাস আগে রিকভারি ফটো বলে চালানো হচ্ছে। হোক, আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি এদের 3 জনের কোনোটাকে সাপোর্ট করি না। না আমি ঢ্যাঁড়সকে সাপোর্ট করি, না রনুকে সাপোর্ট করি, না আমি এই নিপীড়িতা অত্যাচারিতা জিরের জল খাওয়া মেয়েটিকে সাপোর্ট করি, বুঝতে পারছো তো। আমার বক্তব্য হচ্ছে শুধু যুক্তি অযৌক্তিক কথা নিয়ে। 8 মাস আগে যে ফটোটা রিভিল হয়েছে, মানে বোঝানো হচ্ছে ছেনুর তুলে দিয়েছে একটি বিধর্মী, মানে ওই রনু বলেছিল না, ও তো যেহেতু মুসলিম, ও সিঁদুর কথাটা উচ্চারণই করতে পারছে না, ওদের কাস্টে ওদের ধর্মে তো নেই না সিঁদুরটা, তো ও ছেনুর না এই ধরনের কিছু বলেছিল। যে ছেনুর তুলে দেওয়া যে কথাটা ছিল সেটা এই ফটোটার সঙ্গে কি করে ট্যালি খায়? ফটোটা যে দেয়ালগুলো রয়েছে সেগুলো দেখেছেন? দেয়ালগুলো কি অন্য আরেকজনের দেয়ালের প্রতিচ্ছবি নয়? দেয়ালগুলো দেখে স্পষ্ট কি বোঝা যায় না যে এটা কোন বাড়ির দেয়াল?
তাছাড়া আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে, আমি টিনার ব্লগ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। টিনা যখন নিজের কষ্টার্জিত পয়সায়, মেহনতের পয়সায় এই মার্বেলের বাড়িটা, যে বাড়িতে জন্য ও মাথায় করে ইট অব্দি তুলেছিল, ওখানে থাকতে দিল না ওকে, যাই হোক, সেই বাড়িটা যখন বানাচ্ছিল ততদিন তো ওই এই ঘরটায় থাকতো, পুরনো যে বাড়িটা যেখানে এখন ওর শ্বশুরের ঠাঁই হয়েছে, উইদাউট চাদর একটা ম্যাট্রেসের ওপর ওর শ্বশুর পড়ে থাকে, সেই ঘরটায় তো ও থাকতো, তাই না? শাশুড়ি নিয়ে শুতো দিনের পর দিন। তো তখন কিন্তু আমি একটা দেয়াল দেখতাম খুব ভালোভাবে, পিঙ্ক এবং ব্লু, ঠিক এই ধরনের দেয়াল। মানে কি অদ্ভুত কোইন্সিডেন্স, ওই জন্য আমার জলনদীপকে মাঝে মাঝে কাকতালীয় দ্বীপ বলতে খুব ইচ্ছে করে। কি অদ্ভুত কোইন্সিডেন্স, দেখো এই মেয়েটি নিপীড়িতা, নির্যাতিতা আর কি কি তা আমার জানা নেই। তো এই মেয়েটি যেখানে এরকম করে কায়দা করে ফটো তুলেছে, সেই মেয়েটির ব্যাকগ্রাউন্ডে যে দেয়ালটা, আমার টিনা সুন্দরীর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেম দেয়াল থাকতো। বলতেই পারি ভাই, বলতে হবেও, কারণ এটা হচ্ছে পাতানো দিদিও স্বীকার করেছে যে টিনাকে নিয়ে ওরা ঠিক এই ধরনের কাটাছেঁড়া করতো। টিনা এইভাবে দেখিয়ে দিতে বাধ্য হতো যে এই যে পিঙ্ক দেয়াল নিয়ে বলছো না, দেখো আমার বাবার বাড়ির দেয়ালটাও কিন্তু পিঙ্ক, কোথায় একটা দেয়াল পিঙ্ক হয়েছে, সুতরাং বলে দিল সব ফোকলার বাড়ির দেয়াল, মনে আছে? সুতরাং দেয়াল কন্ট্রোভার্সি তো ওয়াইটির মানে প্রথা, ওয়াইটির প্রচলনে রয়েছে কন্ট্রোভার্সি করার প্রথা, সুতরাং বলবোই। তাহলে দেয়ালটা নিয়ে কিন্তু আমার খুবই সন্দেহ হচ্ছে, দেয়ালটা একরকম, কি অদ্ভুত কাকতালীয় না? তাহলে 8 মাসের আগে, 8 মাসে যে ফটোটা রিকভার্ড হয়েছে, মানে বোঝা যাচ্ছে, বলা হচ্ছে ছেনর দিয়ে যে বিয়েটা হয়েছে, সেই বিয়েতে হনুমানজির মন্দিরে না কোথায় বললো, সে তো এক তো অরেঞ্জ ছেনুর হবে, দ্বিতীয় কথা সেই বিয়েতে এই মানে বিয়ের পর যখন এরকম করে ফটো তুলবে সেম দেয়াল, কি অদ্ভুত কাকতালীয়। আচ্ছা, এই জীবনের জন্য সংঘর্ষ করছে যে মেয়েটি, সেই মেয়েটি পার্টিকুলার ওই জায়গায়, পার্টিকুলার সেই বাগ, সেই পুর, সেই চেয়ার, সেই রেস্টুরেন্ট, এইরকম হিন্ট আসে, এমন এমন জায়গায় ফটো তোলে, এমন এমন জায়গায় শর্টস দেয়। নিপীড়িতা, নির্যাতিতা মেয়ে হিসেবে মেয়েটির কাজকর্ম কিন্তু যথেষ্ট সন্দেহজনক। এই দুটো অযৌক্তিক আমার লেগেছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বাঁ হাতে কিন্তু ইয়ে পড়ানো হয়, ওই লোহার নোয়াটা পড়ানো হয় হিন্দু ধর্ম অনুযায়ী। তো মেয়েটি তো সেলফি মোডে মানে সামনে থেকে ফটো তুলেছিল, এই হাতটা ছিল বোধহয়, না? তোমরা বলো তো আমাকে এই জায়গাটা একটু ঠিক করে দেখে। আমার যেন মনে হচ্ছে মেয়েটি এইভাবে ফটো তুলেছে। তো এইভাবে ফটো তুললে নোয়াটা তো দেখা যাবার কথা নয়। আর দ্বিতীয় কথা, হিন্দু বিবাহ রীতি কি এখানে মানা হচ্ছে আদৌ? হিন্দু বিবাহ রীতিতে প্রথমেই তো হচ্ছে বাইগামি নট অ্যালাউড, পলিগামি নট অ্যালাউড। পলিগামিও অ্যালাউ হবে না, স্ত্রী থাকতে বিয়ে করাটাই তো ইলিগাল। তাহলে হিন্দু ধর্মের কোন রীতিটাকে এখানে মানা হচ্ছে যে আজকে এটা নোয়ার জন্য আটকে যাবে? ঠিক আছে, মানে এই জিনিসগুলো ঢ্যাঁড়স বলেছে, আমি জাস্ট সেইটা নিয়ে আলোচনা করছি, কারণ এই ফটোটা তো ভাই আমি লিক করিনি, ফটোটা ঢ্যাঁড়স লিক করেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, বারবার ডিসক্লেমার দিচ্ছি, এই 3টে প্রাণীর কোনো প্রাণীটাকে আমি সাপোর্ট করি না, কারোর কাজকর্ম আমার ঠিক লাগে না। কারণ ওই যে উলঙ্গ ফটো তোলার ব্যাপারটা, এটা আমি দেখিনি বা জানি না, কিন্তু শুনেছি সবাই যখন বলছে যা রটে তার কিছুটা তো বটে, এই জিনিসটা সাপোর্ট করা যায়। সুতরাং রনুকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না, ঢ্যাঁড়সের কীর্তিকলাপ তোমরা সবাই জানো। আর এই রণরঙ্গিনী মূর্তিধারী নির্যাতিতা মেয়েটিকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগে না। সুতরাং আমি এই 3 জনের কাউকে সাপোর্ট করছি না, কিন্তু যে তথ্যগুলো কমিউনিটি পোস্টে পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে রনু এই মেয়েটিকে কি যেন বললো, কমিউনিটি পোস্টে কি কথাটা আছে, যে এই রনুর আওতা থেকে পালিয়ে এসে মেয়েটি বাঁচার জন্য সংঘর্ষ করছে, গরিব বাবা মার মেয়ের সুযোগ নিয়েছে। ওই যে মেয়েটি, তার বাবা মা একটা, ওই মেয়েটি একটি ব্লগ দিয়েছিল মনে আছে তোমাদের, সেই দিদা, ওই মেয়েটির দিদা কিছু সম্পত্তি, একটা জমি টমি কিছু মেয়েটির বাবার নামে বোধহয় করে দিয়েছিল বা মেয়েটির নামে করে দিয়েছিল, যেইটা সই করতে গিয়ে মেয়েটা ওখানে গেছিল, ওই দিদার পিসি দিদা না কোথায় একটা গেছিল, আমার ঠিক মনে পড়ছে না, যেখানে একটা শাড়ি দিয়েছিল। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জায়গাটায় নাকি যে ওই মেয়েটির বাবাকেই হয়তো বাবা বা মাকে মারধর করার একটা ব্যাপার হয়েছিল, থানায় বসিয়ে রাখার ব্যাপার হয়েছিল। তখন কিন্তু শুনেছিলাম আমরা, কিন্তু ওয়াইটিতে জাস্ট শুনেছি, মানে আমিও শুনেছি, ওয়ান অফ দেম, যারা শুনেছে, আমার কানে কানে এসে তো কেউ বলেনি, ওয়াইটিতে হাটের মাঝেই কথাটা এসছে যে এই রনু গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসছে থানা থেকে। কথাটা যেন কোথায় শুনেছি, রনুর ভিডিওতে হতে পারে, বা ঢ্যাঁড়স বলেছে, বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাতে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে 8 বছর ধরে তাকে ইয়েতে রেখেছিল, 8 বছর ধরে তাকে জোর করে রেখেছিল, 8,000 টাকা করে নাকি তার ভাড়া দিত, ইয়ে করতো। মেয়েটি যদি অতই নির্যাতিতা ছিল, সে তো যথেষ্ট মানে ভয় পায় না, ভয় দেখায়, ভয় দেখানো টাইপের মেয়ে, তাহলে সে কেন অবজেকশন করেনি?
সে কেন বেরিয়ে গিয়ে থানা পুলিশ করেনি? বারবারই তো বলা হয় যে নিজের হাতে আইন তুলে নেবেন না, কিছু হলেই কেস করবেন। মেয়েটি কেন কেস করেনি একবার? আচ্ছা, কেসের কথায় মনে পড়লো, যখনই যুক্তিতে পারা যায় না, যখনই ক্লায়েন্টের অপকর্মগুলো ঢাকতে পারা যায় না, তখন লাস্ট মানে তুরুপের তাস হচ্ছে কেস হবে। কেস হবে। কেসটা কে করবে? মেয়েটি কেস করবে। মেয়েটি কি করে করবে? ও তো নিপীড়িতা নির্যাতিতা মেয়ে, কেস করার পয়সাও পাবে? হ্যাঁ, আমি শুনেছি অবশ্য যে আমাদের এখানে আইন আছে 60% পয়সা পরে দিয়ে পাইয়ে দেওয়া যায়। ওই বকের ক্ষেত্রেই শুনেছি। বক বলেছিল 10%, কোথাও টিনা তার লাইফে বোধহয় বলেছিল 60% পয়সা পাইয়ে দেওয়া যায়, কিন্তু সে তো পরে, প্রথমে তো পুরো পয়সাটা দিয়ে কেসটা করতে হয়। মেয়েটি পারবে কি এত জনের বিরুদ্ধে কেস করতে? নাকি ওর হয়ে বকালমে কোনো কিপ্টে বলছি কোনো মানুষ এসে কেস করবে? ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই লোকটি অত্যন্ত কিপ্টে। হ্যাঁ, সেটা তার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছে তো এটা দেখে বোঝাই যায় লোকটি অত্যন্ত কিপ্টে। কিন্তু ওই কিপ্টে লোক যখন ওই অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাতে গেছিল, তখন কিন্তু সামান্য কিছু খাওয়াতে তার নোলা তৃপ্ত হয়নি। সে কিন্তু ভালো একটা রেস্টুরেন্টে বসে, যেখানে আমরা বারবার দেখেছি একটা ক্যামেরায় গিয়ে এসে পিছিয়ে এসে খাওয়ার ডিশটাকে বেশ অ্যাডজাস্ট করছে। রাস্তায় যাচ্ছে যখন ব্যাক সিটে কেউ নেই এটা বোঝাবার জন্যে কাউকে দিয়ে ফটো তোলানো হয়েছে। এই কন্ট্রোভার্সিগুলো দেওয়া হয়েছে কিন্তু ভিউজের জন্য। তো যাই হোক, সেখানে ওই খাওয়া দেখানো যেখানে হয়েছে সেখানে খাবার দাবারগুলো কিন্তু যথেষ্ট দামি ছিল। এই কিপ্টে কিন্তু নিজের জন্য খরচা করতে প্রচণ্ড দরো। আজকে ওই ওর টায়ার যখন বারবার পাম্প করতে হয় হ্যান্ড পাম্প দিয়ে, তখন বড় কষ্ট হয়, কোমর ভেঙে যায়। যার জন্য কম পয়সার ওই হ্যান্ড পাম্পওয়ালা টায়ারও নয়, এটাকে কি বলে গো, এই যে এরকম করে পাম্প করে, আমাদের বাড়িতেও একটা ছিল, আমার ছেলের টায়ারে হাওয়া ভরতো, হ্যান্ড পাম্প বলে। ওই হ্যান্ড পাম্প যেটা টায়ারকে হাওয়া ভরার যে জিনিসটা, সস্তার জিনিস, কিপ্টেরা ওইটাই ইউজ করে। কিন্তু সেখানে নিজের কষ্ট হবে বলে ওই এই তো কটাটা টাকা, 2200-2300 টাকা, এই 2200-2300 টাকা দিয়ে ওখানটা একটা মেশিন কিনে এনেছিল। আগেও একটা কিনেছিল, সেটা 3-4 বছর, 2-3 বছর চলেছিল। তারপরেও আবার একটা মেশিন কিনবে, এটাও 2-3 বছর চলে গেলে যথেষ্ট। নিজের প্রয়োজনে সে কিন্তু কিপ্টেমিটি করে না। ঠিক আছে, প্রচণ্ড কিপ্টে লোকটি এই যে বাঘপুরে ঘুরে এলো। হ্যাঁ, তার সঙ্গে অবশ্য 4 জন বাইকার আরও গেছিল। তো ওই 4 জন বাইকার কি ও তেলের খরচ দিয়ে দিয়েছিল না? ও যে ভালো ভালো খেলো। আচ্ছা, এই নলার ব্যাপারটায় আরও আসি, যে প্রচণ্ড কিপ্টে হবে সে ওইরকম দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার বারবার খাবে? অ্যাকচুয়ালি নিজের ওপরে খরচা করতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু নিজে ছাড়া সে মা হোক, বাপ হোক, ছেলে হোক, কারোর ওপর খরচা করতে আমি দেখিনি। যা দেখছি তাই বলছি, আমি কাউকে রোস্টিং করছি না, যা দেখছি তাই বলছি। ঠিক আছে। আর ওখান থেকে তথ্য এসছে, ঢ্যাঁড়স বলছে যে এই লোকটির মা নাকি তাকে বৌমা বলে পরিচয় দিয়েছে। সুতরাং হিন্দু রীতিনীতি মেনে বিয়ের যে প্রশ্নটা কমিউনিটি পোস্টে তোলা হচ্ছে, সেটা হচ্ছে এইখানেই তো ফেল করে যাচ্ছে। কারণ বিয়ে অলরেডি ওর একটা আছে, ও এখনো বিবাহিত, সুতরাং ও হিন্দু রীতিনীতি মানছে কোথায়? অলরেডি বিবাহিত লোক সে কি করে দ্বিতীয়বার বিয়ে করে? এইখানেই তো রীতিনীতি ফেল করে যাচ্ছে, তাই না? আর দ্বিতীয় কথা, হিন্দু মুসলিম ব্যাপারটা তোলা আমার ঠিক এখানে মনে হচ্ছে না যুক্তিযুক্ত। আমার মত, এটা আমি পার্সোনালি আমার মত বলছি, যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না। কারণ কি, মেয়েটি তো 8 বছর ছিল ওর সাথে। মেয়েটির যা হাবভাব দেখে একদম নিপীড়িতা নির্যাতিতা দেখিনি, কিন্তু মনে হচ্ছে কি তাই? যদি এত তার অত্যাচার হতো তার উপর, সে যদি এটা বিধর্মী মানুষের দ্বারা কবজা করে রাখা মেয়ে হতো, তাহলে সে পুলিশের কাছে যেত না, সে কেস করতো না। মানে যা যা রাস্তা আমাদের দেখানো হয় লাইভে, যে ওয়াইটিতে না বলে পুলিশের কাছে যাও, এই করো ওই করো, সেই জিনিসগুলো করতো না। এ তো কিছুই করেনি। এত সমাজসেবী চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, মানে যারা মানুষের উপকার করছেন, বক রয়েছেন ধরো, তারপরে তোমার এদিকে আরও ম্যাডাম রয়েছেন, তাছাড়া এই 2-3 জনকে আমরা জানি। এছাড়াও তো অনেক এনজিও আছে। মেয়েটি যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলে এনজিও আছে, সমাজসেবী রয়েছেন, সমাজসেবিকা সেবকেরা রয়েছেন। কারোর কাছে মেয়েটি পৌঁছে যেতে পারতো না? তো এই বিধর্মী মানুষের একে কবজা করে রাখার থিওরিটাও আমার এখানে ঠিক খাটছে না। আচ্ছা, আরেকটি টপিকে আমি কথা বলবো বলে এসেছিলাম, কিন্তু ভিডিওটা অলরেডি 16 মিনিটের হয়ে গেছে। এই টপিকে আর কথা বলতে, মানে ওই টপিকটা টেনে আনছি না এই ভিডিওতে, আর একটা ভিডিও করতে হবে সেটার উপর। শুধু এই ভিডিওতে একটা জিনিস একটু ছোট্ট করে জুড়ে দিতে চাই। আজকে এই কোটিপতির সর্বনাশ কিন্তু ওর নিজের লোকেরাই করছে। নিজের লোকেরা আপন ভেবে যাদের পেলে রেখেছে এবং এখনো ভাবছে আপন, তারাই করছে। যেমন এই আন্দাজি করছে,
যাকে আমি একমাত্র দিদির তকমা দিয়েছি, এই আন্দাজি করছে ওর ক্ষতি। বুঝতে পারছো কি কিভাবে করছে? ও রীতিমতো ঢ্যাঁড়সকে উস্কাচ্ছে। ঢ্যাঁড়সের যে কথাগুলো সেইগুলোকে ওভার বা স্লেভার, তারপরে আরও কি কি সব বাজে কথা বলে বলে রীতিমতো ঢ্যাঁড়সের আঁতে ঘা দিচ্ছে। ঢ্যাঁড়স একটা প্রচণ্ড বাজে রোস্টার। বাজে বলতে আমি বাধ্য, কারণ কি ঢ্যাঁড়স যেভাবে মেয়েদের রোস্টিং করে এসছে ওর জাস্ট চ্যানেলটাতে, বুঝতে পারছো তো, সেই আমরা সবাই দেখেছি, সেই রোস্টিংটা তো আমরা সবাই দেখেছি। সুতরাং সেইরকম একটা রোস্টার এখন একটু ভয়ে চুপ করে আছে। কালকের ভিডিওটা তো বারবার বলছে যে আমি এই তথ্যগুলো ফাঁস করে দিলে হয়তো কোট আনকোট ওটা অনুচ্চারিত আছে যে এই তথ্যগুলো ফাঁস করার পর হয়তো আমার চ্যানেলে বারবার রিপোর্ট মারবে, চ্যানেলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা হবে। আর একটা চ্যানেল অলরেডি বানিয়ে রেখেছে, মানে ও বেশ ভীত হয়ে আছে। আপনারা বারবার ভালো ভালো কমেন্ট করুন, এটা ঘটনা। ইউটিউব কিন্তু কমেন্ট দেখে। এই যে কমেন্ট বক্স যারা অফ করে দেয় কথায় কথায়, তারা ইউটিউবের খুব একটা গুড বুকে থাকে না। এটা আমি 2 বছর আগে শিখেছিলাম খমু রাজস্থানের ভিডিও থেকে। তো যাই হোক, আন্দাজি যেভাবে ঢ্যাঁড়সকে খোঁচাচ্ছে, প্রমাণ চাই প্রমাণ দাও, প্রমাণ চাই প্রমাণ দাও করে, তাতেই কিন্তু ঢ্যাঁড়স উত্তপ্ত হয়ে উত্তেজিত হয়ে প্রমাণগুলো বার করে দিচ্ছে। বাকি কথা তো অনেক কথা বলতে হয়, ওই জন্য বললাম তো এই ভিডিও সম্ভব হবে না, কিন্তু নেক্সট ভিডিওতে আসছি। কিন্তু একটা জিনিস দেখো, আজকে আন্দাজি কিন্তু মানে এটা পারপাসলি করছে না আমার মনে হয়, কারণ ও তো এখন ঢ্যাঁড়সের কথা মতো, বুঝতে পারছো, তোমরা বুঝতেই পারছো যেটা বলেছে ঢ্যাঁড়স, যে ওটা ওকে টাস্ক দেয়া হয়েছে, করতেই হবে। এবং আন্দাজি নিজেও বারবার টাস্ক কথাটা বলে। ও বিডির একজন মহিলা কন্টেন্ট ক্রিয়েটার সম্বন্ধে বলে তাকে নাকি টাস্ক দিয়ে রাখা হয়েছে, তাহলে একেও হয়তো টাস্ক দিয়ে রাখা হয়েছে। তো আজ তো তাকে করতেই হবে। আন্দাজি যেটা বলছে যে জলনদীপের সম্বন্ধে বাজে কথা একজনকে রটাচ্ছে, আমি তাকে কনফ্রন্ট করবো না, আমি তাকে বলবো না প্রমাণ দাও প্রমাণ দাও। নাও তুমি মৌমাছি ছাতায় ঢিল মারছো, সে দিল প্রমাণ। তাহলে কি আন্দাজি এইভাবে যে ঢ্যাঁড়সকে উস্কাচ্ছে, ঢ্যাঁড়সের প্রতিটি কথা নিয়ে কাটাছেঁড়া করছে, যার জন্য ঢ্যাঁড়স কিন্তু চান্স পেয়ে যাচ্ছে প্রমাণ দেবার। আজকে আন্দাজির তরফ থেকে ঢ্যাঁড়সকে যদি অ্যাটাক না হতো, তাহলে ঢ্যাঁড়স কিন্তু শুধু শুধু প্রমাণ যদি দিতে যাইতো, ওর ওপর কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতো যে তুমি ক্ষতি করছো। এই যে এরা সবাই এই জিনিসটা একা নয়, ঢ্যাঁড়স বলে একা নয়, সবাই এই ইউটিউবের বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে জানো তো, ব্লগারদের ক্ষতি করে দিয়ে ভালোবাসি, তাই বলছি আমি বাপু ভালোবাসি, আমি সন্তান মানুষ করতে এসছি ওয়াইটিতে মনিটাইজেশন অন করে, তাই না? অদ্ভুত কথাবার্তা। তো এই ভালোবাসি কথাটা প্রত্যেকে পেছনে এটুলির মতো জুড়ে দেয়, যা গালিগালাজ দেবার, যা দর্শকদের সামনে ছোট করবার করে ভালোবাসি এটা বলে দেবে, বুঝলেন? আমি শুভচিন্তক তাই বলছি। ঢ্যাঁড়সও বলে ভাইকে আমরা এখনো ভালোবাসি, সত্যের পথে ফিরুন, আপনি ভালো পথ থেকে ফিরুন, মানে খারাপ পথ থেকে ফিরে ভালো পথে আসুন বলে বলে ও তথ্যগুলো বলে দিচ্ছে। এই দিচ্ছে আন্দাজি যদি ওকে এইভাবে উস্কাতো যে প্রমাণ চাই প্রমাণ দাও, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আর একটা কথা যেটা বলি, এই যে এই ফটোগুলো কিন্তু আমার মনে হয় যে ফটোটি তুলেছে তার কাছেই ফটো থাকার কথা, কোনোভাবেই এটা রনুর কাছে যাওয়ার কথাই নয়। তোমরা দেখো না ফটোগুলো, যে মানে মেয়েটি বিয়ের পর এনাম করে তুলেছে, যাই হোক রনুর কাছে যদি যায়, মানে এই থিওরিটা এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা হবে, রনুকে বলির পাঠা করে, রনুকে অত্যাচারী একজন করে, কারণ আগের বার যখন কিছু লিক হয়েছিল তখন ফোকলা হয়ে গেছিল অত্যাচারী, এখন রনু অত্যাচারী মানুষ একটা, সে ষড়যন্ত্র করছে, করে ফটোগুলো ফাঁস করছে, বুঝতে পারছো? এইরকম একটা থিওরি খাড়া করার চেষ্টা হচ্ছে, যাকে চলো তোমরাও মজা নাও, আমরাও মজা নিই, বুঝতে পারছো তো? আমিও মজা নিই, কারণ এখানে না তোমরা ইনভলভ না আমরা ইনভলভ, কারণ যে 3টে প্রাণী সম্বন্ধে এখানে কথাবার্তা হচ্ছে তাদের কাউকেই না তোমরা পছন্দ করো না আমি পছন্দ করি। ঠিক আছে, ভিডিও বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অনেক কথা বলার আছে, অনেক কথা বুঝতে পারি কিন্তু বলার চান্স পাচ্ছি না। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই দেবে।